আনিশার পুরো কথা শেষ হবার আগেই অভিক বলে, অতীতের কথা বাদ দে, এখন আর সেসব বলে লাভ নেই। ঠিকই বলেছিস, আমার নিজের ভাগ্য আমি নিজেই নষ্ট করেছি। এখন সেই নষ্ট ভাগ্য নিয়েই, যাই হোক, আমাকে একটা সুযোগ দিবি অভিক? আমি তোকে সাহায্য করব, নিজের সব ভুল শুধরে নেব। আমি আর যাই হোক তোকে অন্তত বিশ্বাস করব না কোনো মতেই। তোকে বিশ্বাস করতে হবে না, আমার সুযোগ দিতেও বলছি না, কিন্তু এটা মনে রাখবি, তোর বিপদে সবার আগে আমি এগিয়ে আসব। বলে আনিশা চলে যায়। আনিশা চলে যাবার পরই অভিক তার যাওয়ার পানে তাকিয়ে বলে, তুই কি করবি বা করবি না সেই আশায় আমি বসে নেই। নিজের কাজ আমি ঠিকই করেছি, এবার ওই শিহাবের অন্যায়ের সাম্রাজ্যের পতন ঘটবেই। অভিক চোখ বন্ধ করে বসেছিল অন্ধকার ঘরটায়। হঠাৎ সেখানে কারো প্রবেশের শব্দে অভিক চোখ মেলে তাকায়। চোখ মেলতেই দেখতে পায় শিহাবকে। ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই? হ্যাঁ, আমি তোর সাথে বোঝাপড়া করতে এলাম। কিসের বোঝাপড়া? শিহাব অভিকের সামনে একটা চেয়ার টেনে বসে পড়ে। অভিকের মাথায় একটা বন্দুক তাক করে বলে, আমাদের অনেক জ্বালিয়েছিস তুই। তোর জন্য আমার ব্যবসা অনেক লস গেছে। কতবার সীমান্তের পারে আমাদের কত মাল আটকে দিয়েছিস, আমার কত লোককে ধরে নিয়ে গেছিস। তোর জন্য যা ক্ষতি হয়েছে তার সব কিছুর হিসাব আজ নেব। বলেই বন্দুকের ট্রিগারে চেপে ধরে। অভিক হঠাৎ করে একটা ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে বলে, আজকে যেন কয় তারিখ? হঠাৎ অভিকের এমন প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে যায় শিহাব। নিজেকে সামলে নিয়ে বলে, হঠাৎ এসব কেন জিজ্ঞেস করছিস? তোর বুঝি আজকের দিন তারিখ মনে নেই? কোনো ব্যাপার না, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। আজ 28 সেপ্টেম্বর, বুধবার। আজকে তোর সাথে তোর ইন্ডিয়ান পার্টনার চতুষ্পদ ত্রিবেদীর মিটিং হবার কথা। একদম পারফেক্ট টাইমিং, তাই না? দুজনকে একসাথে ধরতে পারা যাবে। এসব কি বলছিস তুই? কি ভেবেছিস তুই? বুদ্ধি কি তোর একার মাথাতেই আছে? আমাদের মাথায় কি বুদ্ধি নেই? বাংলাদেশ আর্মিকে এতটা বোকা ভাবিস না। তোরা অপরাধীরা যদি চলিস ডালে ডালে, তাহলে আমরা চলি পাতায় পাতায়। তোকে আমি শেষ করে দেব, একদম চালাকি না। তুই কি করবি? তোর সবকিছু করার সুযোগ শেষ। অভিকের কথা শেষ হতে না হতেই হুড়মুড় করে ওই বদ্ধ ঘরটাতে ঢুকে পড়ে আর্মির কয়েকজন সদস্য। তাদের ঢুকতে দেখে অভিক বলে, এই যে তোদের খেলা শেষ। এটা কোনো মতে হতে পারে না। আমার এতদিনের সাজানো সাম্রাজ্য এভাবে নষ্ট হতে পারে না। আমি এটা হতে দেব না। আরাফাত হেসে শিহাবের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গান পয়েন্টে করে বলে, ওই মামা, না প্লিজ, তোর খেলা শেষ। তোরা আমার সাথে ডাবল গেম খেলছিস, ছাড়বো না কাউকে আমি। এত চিৎকার চেঁচামেচির শব্দ শুনে আনিসাও এগিয়ে আসে। আনিসা আসতে দেখে অভিক বলে, ওখানেই দাঁড়িয়ে যা। তুই এই অপরাধীদের সাথে ছিলি, তাই বাকিদের সাথে তোকে বন্দি করার আদেশ আছে। আনিসা অভিকের কথা মতো চুপচাপ দাঁড়িয়ে যায়। কয়েকজন আর্মি এগিয়ে এসে অভিকের হাত পায়ের বাঁধন খুলে দেয়। অভিক উঠে দাঁড়িয়ে শিহাবের উদ্দেশ্যে বলে, নিজেকে বেশি চালাক ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিলিস তুই? কি ভেবেছিলি আনিসাকে কাজে লাগিয়ে আমাকে বোকা বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করবি? অথচ শুরু থেকেই আমরা তোর সাথে গেম খেলছি, সেটা বুঝলিও না। আনিসা হতভাগ হয়ে অভিকের দিকে তাকায়। অভিক আনিসার দিকে এক পলক তাকিয়ে বলে, মির্জাফর চিনিস শিহাব? তোর দলেও এমন একজন মির্জাফর লুকিয়েছিল, যে গোপনে তোর সব তথ্য আমার হাতে তুলে দিত। যাই হোক, জানতে চাস না সেই মির্জাফরকে? দাঁড়া, পরিচয় করিয়ে দিচ্ছি। কালিয়া, সামনে আসো। অভিক একবার ডাক দিতেই দৌড়ে সামনে চলে আসে কালিয়া। কালিয়াকে দেখে শিহাব অবাক হয়ে যায়, কারণ এ যে তার সব থেকে বিশ্বস্ত লোক। সেই কিনা এমন ধোঁকাবাজি করলো। শিহাব রাগী চোখে কালিয়ার দিকে তাকালো। কালিয়া 32 পাটি দাঁত বের করে হেসে বলল, আজ থেকে কয়েক মাস আগে আমি আর্মিদের হাতে আটক হয়েছিলাম। তখন ওরা আমাকে কিছু না করে ছেড়ে দেয়। তখন থেকেই আমি ওদের কেনা গোলাম হয়ে যাই। এখান থেকে সব তথ্য আমি ওদের পাচার করি। কালিয়াই আমাকে জানিয়েছে তুই আনিসাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে কি পরিকল্পনা করছিস। আমি সব জেনে শুনেই তোর পরিকল্পনা অনুযায়ী কাজ করি। আমি যখন আনিসাকে নিজের সাথে করে নিয়ে যাই এবং তার সাহায্য করি, তখন তুই মনে করিস আমি তোর ফাঁদে পা দিয়েছি, কিন্তু তুই বুঝতে পারিসনি সবটাই ছিল আমার প্ল্যান। আমি খুব সুন্দরভাবে নাটক চালিয়ে যাই। তোকে বা আনিসাকে খুনাক্ষরেও এটা সন্দেহ করতে দেইনি যে আসলে আমার পরিকল্পনা কী ছিল। আমি তোকে আর আনিসাকে সমান তালে বোকা বানাই। তুই ভেবেছিলি সবটা তোর প্ল্যান মতো চলছে, কিন্তু আসলে সব কিছু চলছিল আমাদের পরিকল্পনা অনুযায়ী।
আমরা চাইলে অনেক আগেই তোকে বন্দি করতে পারতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল তোর ইন্ডিয়ান পার্টনারের সাথে তোকে গ্রেফতার করা। এজন্যই এত নাটক করতে হয়েছিল। এই বলে অভিক সামনে তাকায়। কয়েকজন আর্মি চতুষ্পদ ত্রিবেদীকে ধরে নিয়ে সামনে আসছে। অভিক বাঁকা হেসে বলল, অবশেষে আমার পরিকল্পনা সফল। তোকে বোকা বানিয়ে তোদের দুজন পার্টনারকেই একসাথে গ্রেফতার করতে পেরেছি। এজন্যই তো এত কিছু। এবার তোদের এই অন্যায় সাম্রাজ্যের ধ্বংস হবে চিরতরে। শিহাব আর কিছু বলতে পারে না। সে বুঝতে পারে তাকে কিভাবে ঠকানো হয়েছে। অভিক এবার শিহাবের কাছে এসে বলে, তোর সব খেলা শেষ। এবার নিজের বাকি দিনগুলো অন্ধকার চার দেয়ালে কাটানোর প্রস্তুতি নে। অতঃপর অভিক এগিয়ে যায় আনিসার দিকে। আনিসা মাথা নিচু করে তাকিয়েছিল। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই এতগুলো দিন যা যা অন্যায় অত্যাচার সহ্য করেছিস, তাতে তোর প্রতি একটু হলেও আবার মায়া হচ্ছে। কিন্তু অন্যায় তো অন্যায়ই হয়। তবে আমি চেষ্টা করব তোর শাস্তি যতটা সম্ভব কম যেন হয়। আনিসা কৃতজ্ঞের দৃষ্টিতে তাকায়। অভিক বলে, তুই চিন্তা করিস না, শাস্তি ভোগের পর তোকে স্বাভাবিক জীবনে ফেরার ব্যবস্থা করে দেয়া হবে। তোর বাবার খুনের জন্য এই শিহাব উপযুক্ত শাস্তি পাবে। তোর প্রতি করা প্রত্যেকটা অন্যায়ের শাস্তি পাবে ও। আনিসা এবার আবেগতাড়িত হয়ে কেঁদে দেয়। আরাফাত এগিয়ে আসে অভিকের দিকে। অভিক আরাফাতকে জিজ্ঞেস করে, সুনীতির কি অবস্থা? ভাবির অবস্থা একদম ভালো না। এই গোপন মিশনের জন্য আমি তাকে কিছু জানাতেও পারিনি। কাল থেকে কিছু না খেয়ে আছে। অভিক বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলে, আমি জানতাম এমন কিছুই হবে। আমাকে এখান থেকে জলদি কোয়ার্টারে পৌঁছে সুনীতির সাথে দেখা করতে হবে। জানি না ও একা কেমন আছে। ভাবির বান্ধবী এসেছে, উনি বর্তমানে ভাবির দেখাশোনায় আছে। তাহলে তো একটু নিশ্চিত হওয়া যায়। যাই হোক, তাড়াতাড়ি ফিরতে হবে। সবাই যখন যে যার মতো ব্যস্ত ছিল, তখন শিহাব রাগে ফুঁসছে। এত সহজে সে কিছুতেই নিজের হার মেনে নিবে না। সবকিছু শেষ দেখে ছাড়বে। শিহাবের রাগ মূলত জমা হয় অভিকের উপর। এই অভিকের পরিকল্পনাতেই তার এত ক্ষতি হয়ে গেল। তাই শিহাব ঠিক করে নেয় এই অভিককে একটা শিক্ষা দেবেই। তাকে তো আজ এমনিতেই বন্দি করা হবে। তার ভবিষ্যৎ এমনিতেই অন্ধকার। এই অভিককেও সে কোনো মতে সুখী হতে দেবে না। এদিকে অভিক আরাফাতকে বলে, তোর ফোনটা দে, সুনীতিকে একটা ফোন দেই। আরাফাত নিজের ফোনটা অভিককে দেয়। অভিক সুনীতিকে কল দেয়। সুনীতি শুয়েছিল। সুনীতি ফোন রিসিভ করে অভিকের কণ্ঠস্বর শুনে শান্তির নিঃশ্বাস নেয়। বলে, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। ফিরে এসে দেখে বলছি, তুমি খেয়ে নাও। খেয়েছো তুমি কিছু? আমি খেয়ে নেব, তুমিও খেয়ে নিও। এভাবেই কথা চলতে থাকে তাদের। অভিক সুনীতির সাথে কথা বলায় ব্যস্ত ছিল, তাই স্বাভাবিকভাবে সে একটু অন্যমনস্ক হয়ে গেছিল। শিহাব এই ব্যাপারটা লক্ষ্য করে। তার পাশে দাঁড়িয়ে থাকা আরাফাতের কাছ থেকে কৌশলে তার বন্দুকটা কেড়ে নেয়। আরাফাত কিছু বুঝে ওঠার আগেই বন্দুকটা অভিকের দিকে তাক করে বলে, আমাকে এত সহজে ধরতে পারবি না তুই। আমি যদি ভালো থাকতে না পারি তাহলে তোকে ভালো থাকতে দেব না। তোকে আমি শেষ করে দেব। আরাফাত সহ অন্যান্য আর্মি সদস্যরা সতর্ক অবস্থানে চলে আসে। আরাফাত অন্য একটা বন্দুক শিহাবের দিকে তাক করে বলে, বন্দুকটা হাত থেকে ফেলে দে, না হলে কিন্তু ভালো হবে না। ভালো তো আমার সাথে এমনিতেই হবে না। নিজে খারাপটা দেখার আগে না হয় আমি তোদের মেজরে খারাপ থাকার ব্যবস্থাটা করে দিই। একথা বলে অভিকের একদম বুক বরাবর বন্দুকটা তাক করে ফেলে শিহাব। আরাফাত চিল্লিয়ে ওঠে, একদম গুলি করবি না, ওখানেই থেমে যা। অভিক শান্ত চোখে সবটা পর্যবেক্ষণ করতে থাকে। শিহাব বলে ওঠে, প্রস্তুত হয়ে যা মেজর, তোর সময় ঘনিয়ে এসেছে। এবার তোর খেলা শেষ। আমার এত কষ্ট করে তোলা সাম্রাজ্যের ধ্বংস শাস্তি তো তোকে পেতেই হবে। এই কথাটা বলেই শিহাব একটা গা জ্বালানি হাসি দেয়। বন্দুকের ট্রিগার চেপে ধরে গুলি চালিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই গুলিটা বুক ভেদ করে বেরিয়ে যায়। অভিক দূরে ছিটকে পড়ে। অভিক নিজের বুকে হাত রেখে দেখে সে একদম অক্ষত আছে। গুলিটা তার বুকে লাগার ঠিক আগ মুহূর্তে কেউ যেন তাকে দূরে ঠেলে ফেলে দিয়েছে। অভিক চকিতে সামনে তাকাতেই হতবাক হয়ে যায়। চিৎকার করে বলে ওঠে, আনিসা। আনিসার বুক থেকে তরল স্রোতের মতো রক্ত বেয়ে পড়েছে। তবুও তার মুখে শোভা পাচ্ছে তৃপ্তির হাসি। শিহাব ব্যর্থতার সাথে চিৎকার করে ওঠে, কারণ তার উদ্দেশ্য পূরণ হয়নি। গুলিটা অভিকের বুক ভেদ করার আগেই আনিসা এসে অভিকে ধাক্কা দিয়ে সামনে এসে দাঁড়ায়, যার ফলে গুলিটা এসে অভিকের পরিবর্তে আনিসার বুক ভেদ করে চলে যায়। অভিক দ্রুত উঠে দাঁড়িয়ে ছুটে যায় আনিসার কাছে। অন্যান্য কয়েকজন আর্মি অফিসার এবং আরাফাতও ছুটে আসে।
আর কয়েকজন এগিয়ে গিয়ে শিহাবের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে তাকে বন্দি করে নেয়। অভিক আনিশার কাছে গিয়ে দুঃখ ভারাক্রান্ত স্বরে বলে, কেন করলি এমনটা তুই? আমাকে বাঁচানোর জন্য কেন নিজের জীবনে এত বড় ঝুঁকি নিলি? তোর যদি এখন কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। আনিশার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তবুও সে বহু কষ্টে বলে, আমি তোকে বলেছিলাম না তোর বিপদে সবার আগে আমিই এগিয়ে আসবো। আমি আমার কথা রেখেছি, তোর বিপদে ঢাল হয়ে এগিয়ে এসেছি। ওর তো ভীষণ ব্লিডিং হচ্ছে, দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, তাহলে যে ওকে বাঁচানো যাবে না। আরাফাত মাথা নাড়ায়। আনিশা অভিকের হাত শক্ত করে ধরে বলে, আমার হাতে আর বেশি সময় নেই অভি, পারলে যা কিছু হয়েছে তার জন্য আমায় ক্ষমা করে দিস। আর তুই আমার একটা শেষ অনুরোধ রাখিস, এই কুত্তা শিহাব আমার বাবাকে মেরে পাশেই কবর দিয়েছে, তুইও আমাকে আমার বাবার পাশেই কবর দেওয়ার ব্যবস্থা করে দিস, এটাই আমার শেষ ইচ্ছা। বলেই আনিশা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অভিক বলে ওঠে, এমন কথা বলিস না আনিশা, আমি তোর কিছু হতে দেব না, তোকে বাঁচতে হবে, চোখ খুলে রাখার চেষ্টা কর আনিশা। ধীরে ধীরে আনিশা হাল ছেড়ে দেয়, তার নিঃশ্বাসের গতি কমে আসে, শারীরিক নড়াচড়াও একদম বন্ধ হয়ে যায়। এভাবে একটু পর তার হৃদস্পন্দন থেমে যায়। অভিক আনিশাকে ডেকে ওঠে, হ্যাঁ আনিশা, চোখ খোল, কথা বল। কিন্তু আনিশার থেকে কোনো সাড়া পাওয়া যায় না। চিরস্তব্ধতা এসে ভর করে আনিশার উপর। আরাফাত অভিকের কাঁধে হাত রাখে, তার চোখেও জল। অভিক ব্যর্থতার কণ্ঠে বলে, আমরা ওকে বাঁচাতে পারলাম না আরাফাত, আমাকে বাঁচাতে গিয়ে আনিশা নিজের জীবন দিয়ে দিল। ও আমায় বলেছিল ওর পাপের প্রায়শ্চিত্ত করবে, কিন্তু এরকম প্রায়শ্চিত্ত আমি তো চাইনি। আমি তো চেয়েছিলাম আনিশা আবার স্বাভাবিক জীবনে ফিরুক। দীর্ঘ 9টা বছর মেয়েটা যে অমানসিক অত্যাচার ও নির্যাতন সহ্য করেছে, তারপর কি ও একটু সুখ ডিজার্ভ করতো না? একটা স্বাভাবিক জীবন কি ওর প্রাপ্য ছিল না? শুধু একটা ভুল মানুষকে ভালোবাসার ফল আজ ওকে নিজের জীবন দিয়ে দিতে হলো। তুই শান্ত হ অভিক, নিয়তি হয়তো এটাই ছিল, তাই তো আনিশার জীবনটা এমন হয়ে গেল। বাবার আদরের এক প্রাণোচ্ছল উচ্ছ্বসিত মেয়ের শেষ পরিণতিটা এমন হবে তা তো আমিও ভাবিনি। আমার এখন খুব মনে পড়ছে আমাদের কলেজ জীবনের সেই চঞ্চল আনিশার কথা, যে সিএনজিতে 5 টাকা ভাড়া কমানোর জন্য সিএনজি চালকের সাথে সেই তর্ক করতো। একটা ফ্রি ফুচকার জন্য ফুচকাওয়ালা আমার কাছে কীভাবেই না রিকোয়েস্ট করতো, গোটা ক্লাসটাকে মাটিয়ে রাখতো। কিন্তু আজ আরও এক ফোঁটা অশ্রু পড়ে আরাফাতের চোখ দিয়ে। অভিক উঠে দাঁড়িয়ে বলে, ওই শিহাব কুত্তার বাচ্চাটাকে ওর অপরাধের জন্য চরম থেকে চরম তোর শাস্তি পেতেই হবে। আনিশার জানাজা পড়ানোর পর তার ইচ্ছা মতো আনিশার বাবার কবরের পাশেই তাকে কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। অভিক কিছুটা দূরে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে আছে। হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করতেই পিছন ফিরে তাকায়। সুনীতি অশ্রুসিক্ত নয়নে তার দিকে তাকিয়ে। সুনীতিকে দেখেই অভিক আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে। সুনীতি কান্না করতে করতে বলে, এসব কি হয়ে গেল অভিক? আনিশা আপু? তুমি খেয়েছো তো? তোমার সাথে কথা বলার পরেই আমি খাবারটা খেয়ে নিয়েছি, তারপরই আনিশা আপুর খবরটা পেলাম। নিজেকে আর সামনে রাখতে না পেরে চলে এলাম আমি। এই কটা দিন তো উনি আমাদের সাথেই কাটিয়েছেন, ভীষণ কষ্ট হচ্ছে ওনার জন্য। ও আমাদের বন্ধুত্বের মর্যাদা রেখেছে সুনীতি, আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। যদিও ও প্রথমে নিজে মুক্তি পাওয়ার জন্য আমাকে বিপদে ছেড়ে দিয়েছিল, কিন্তু শেষ অবধি তার জন্য চরম মূল্য চুকিয়েছে। জানো, ও মৃত্যুর আগে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি না ওকে ক্ষমা করে দিয়েছি। মেয়েটা যে বড্ড অসহায় ছিল, 9টা বছর এত নরকীয় অত্যাচার সহ্যের পর একটু মুক্তির স্বপ্নই দেখেছিল, বেশি কিছু তো চায়নি। এর জন্য কি ওকে একটু ক্ষমা করে দেয়া যায় না? আচ্ছা, তুমি তো আমার স্ত্রী, তোমার স্বামীকে বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য তুমি ওকে ক্ষমা করতে পারবে না? আনিশা আপুর জন্যই আমি আপনাকে জীবিত ফেরত পেয়েছি। ওনার উপর আমার কোনো রাগ বা ক্ষোভ কিছু নেই। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, ওনার সব ভুল ভ্রান্তি ক্ষমা করে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। জীবনে উনি অনেক কষ্ট সহ্য করেছেন, মৃত্যুর পর অন্তত একটু সুখ ডিজার্ভ করেন উনি। একদম ঠিক বলেছো তুমি। আল্লাহর কাছে আমরা দুজনেই ওনার জন্য প্রার্থনা করব। অভিক সায় জানায়। অভিক ও সুনীতি সিলেট থেকে ঢাকায় ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। অভিক 1 সপ্তাহের জন্য ছুটি পেয়েছে। সুনীতি সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তৈরি হয়ে নিয়েছে। তার পরনে একটি গাঢ় মেরুন বর্ণের শাড়ি। সুনীতিকে দেখে অভিক একটি সুন্দর শাড়ি উপহার দেয়। অভিকের পরনে একটি অফ হোয়াইট শার্ট। সুনীতি ও অভিক তৈরি হয়ে বেরিয়ে পড়ে। অহনাও আগেভাগে বেরিয়ে পড়েছে। সে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আরাফাতের সাথে গল্প করছিল।
সুনীতি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছে আরাফাত ও অহনার মধ্যে বেশ ভাব হয়েছে। দুজনেই বেশ অনেকটা সময় ধরে গল্প করে। প্রথম প্রথম তো দুজনের বুনো ওল আর বাঘাতে তুলের মতো সম্পর্ক ছিল, তবে বর্তমানে তাদের সেই সম্পর্ক একদম বদলে গেছে। দুজনের বেশ ভাব হয়েছে। অভিক আরাফাতের কাছে গিয়ে বলে, তোর গল্প করা শেষ হলে একটু সরে দাঁড়া, আমাদের এখন যেতে হবে। আরাফাত এমন কথা শুনে বিব্রত বোধ করে চুপ হয়ে যায়। অহনাও বেশ লজ্জা অনুভব করে। সুনীতি অহনার কানে কানে বলে, কি ব্যাপার বলতো, কি চলে তোদের মাঝে? কই কি বলেই অহনা তড়িঘড়ি করে গাড়িতে উঠে পড়ে। অভিক আরাফাতের উদ্দেশ্যে বলে, তুইও আজ আমাদের সাথে ফিরলে পারতি। ফিরতে তো চেয়েছিলাম, কিন্তু কিছু জরুরি কাজ পড়ে গেছে এখানে। আমি কালকের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এবার ঢাকায় ফিরে অনেক জরুরি কাজ আছে। বলেই গাড়ির জানালার দিকে মুখ বাড়িয়ে থাকা অহনার দিকে তাকায়। অহনা একটা স্মিত হাসি উপহার দেয়, যা আরাফাতের মনে ভালো লাগার সঞ্চার ঘটায়। অভিক হালকা কেশে বলে, এখন তাহলে আমরা রওনা দিই, কাল তোর সাথে দেখা হচ্ছে। সুনীতি, তুমি গাড়িতে ওঠো। অভিকের কথা মতো সুনীতি গাড়িতে উঠে বসে। সুনীতি গাড়িতে ওঠার পর আরাফাত অভিকের পিঠে হাত রেখে বলে, দোস্ত, আমার মনে হয় এবার অন্তত তোর ভাবিকে সবটা জানানো উচিত। ভাবি যদি পরে কোনোভাবে জানতে পারে তুই ওনার মা বাবার মৃত্যুর ব্যাপারে সত্যটা ওনার থেকে লুকিয়ে গিয়েছিস, তাহলে তোদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অভিক আরাফাতের কথায় সায় জানিয়ে বলে, তুই একদম ঠিক বলেছিস। এমনিতেই এই কদিন আমাদের অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি চাই না নতুন করে আবার কোনো ঝামেলা হোক, তাই এটাই ভালো হবে যদি আমি ওকে সবটা বলে দিই। আমি সিদ্ধান্ত নিয়েছি এবার ঢাকায় ফিরেই একদিন ঠান্ডা মাথায় সুনীতিকে সবটা জানাবো। শুধু তাই নয়, আমি ভেবে রেখেছি এই 7 দিনের মধ্যে যে করেই হোক ওই মন্টুকে খুঁজে বের করব এবং এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। ঠিক আছে, সাবধানে যাস। আর কোনো হেল্প লাগলে নিঃসংকোচে আমাকে জানাবি। আমি নিজে সর্বোচ্চ দিয়ে তোকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফিজ। বলেই অভিক গাড়িতে উঠে বসে। ড্রাইভার ড্রাইভিং করা শুরু করে। গাড়ির সামনে চলতে শুরু করে। অহনা গাড়ির কাচের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত দেখা যায় আরাফাতের দিকে তাকিয়ে থাকে। একইভাবে আরাফাতও তাকিয়ে থাকে যতক্ষণ না গাড়িটা তার চোখের আড়াল হয়। দীর্ঘ কয়েক ঘন্টার জার্নির পর ঢাকায় এসে পৌঁছায় অভিকরা। অহনাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে অভিক সুনীতিকে নিয়ে তাদের বাসায় চলে আসে। এতদিন পর অভিক ও সুনীতিকে ফিরতে দেখে আহসান চৌধুরী ও রাহেলা খাতুন ব্যতিব্যস্ত হয়ে পড়েন। রাহেলা খাতুন তো অভিক ও সুনীতির পছন্দ মতো খাবার বানাতে লেগে পড়েন, আর আহসান চৌধুরী চলে যান হরেক রকম বাজার করতে। অভিক ও সুনীতি ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। সুনীতি গোসল সেরে নিয়ে শাড়ি পরে তৈরি হয়ে নেয়। এমনিতে সে খুব একটা শাড়ি পরে না, বিয়ের পর এই প্রথম শাড়ি পরল। এদিকে সুনীতিকে শাড়িতে দেখে অভিকের অবস্থা বেসামাল হয়ে যায়। শাড়ি পরলে সব মেয়েদেরই সৌন্দর্য স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। সুনীতিকেও শাড়িতে অপরূপা সৌন্দর্যের অধিকারী লাগছিল। অভিক উঠে দাঁড়িয়ে আচমকা সুনীতিকে নিজের কাছে টেনে নেয়। সুনীতির কপালে হালকা করে চুমু খেয়ে বলে, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমিও ভালোবাসি। তুমি আমায় বিশ্বাস করো তো সুনীতি? নিজের থেকেও বেশি। কখনো কোনো কারণে আমায় ভুল বুঝবে না তো? প্রশ্নই ওঠে না। অভিক স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভেবে নেয় এখনই সুনীতিকে তার মা বাবার ব্যাপারে সবটা বলে দেবে। অভিক কিছু বলতে যাবে তার পূর্বেই সুনীতি অভিককে মৃদু ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে বলে, আমি রান্নাঘরে যাই, মাকে রান্নায় হেল্প করি, পরে কথা হবে। বলেই সুনীতি আর এক মুহূর্ত অপেক্ষা না করেই চলে যায়, যার ফলে অভিকের আর কিছু বলা হয় না। সে ভাবে রাতেই সময় করে শান্তভাবে সুনীতিকে বুঝিয়ে বলবে সবটা। সুনীতি রান্নাঘরে গিয়ে এসে দেখতে পায় রাহেলা খাতুন রান্নায় ব্যস্ত সময় পার করছেন। সুনীতিকে রান্নাঘরে দেখে তিনি বলেন, তুমি এসেছো? এই দেখো, আমি তোমার প্রিয় স্বামী কাবাব রান্না করেছি, একটু খেয়ে দেখো তো কেমন লাগে। সুনীতি স্বামী কাবাব একটু মুখে দিয়ে বলে, ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, আমি কি আপনাকে রান্নায় হেল্প করবো মা? না না, তুমি এত জানি করে এলে, এখন আবার কষ্ট করে রান্না করতে হবে না, তুমি গিয়ে বিশ্রাম নাও। আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না মা, আমাকেও একটু রান্না করতে দিন। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু তুমি যে রান্না করবে বলছো, কিছু কি রাখতে পারো? হ্যাঁ পারি তো, আমি অনেক সুন্দর চিকেন কাটলেট বানাতে পারি। বেশ তো, আমার অভিজ্ঞ চিকেন কাটলেট খেতে পছন্দ করে, তুমি যদি ওকে এটা বানিয়ে খাও তাহলে অনেক খুশি হবে। রাহেলা খাতুনের কথায় খুশি হয়ে সুনীতি চিকেন কাটলেট বানাতে শুরু করে দেয়। রান্না বান্না শেষ করে সে রাহেলা খাতুনের হাতে নাতে সবকিছুতে সাহায্য করে এবং সবশেষে সবকিছু গুছিয়ে রেখে ড্রয়িং রুমে যায়।
কিছুটা সময় পর সে বসে বসে রাহেলা খাতুনের সাথে গল্প করে। এরপর রাহেলা খাতুন বিশ্রাম নেওয়ার জন্য নিজের কক্ষে চলে যান। সুনীতি তখন ড্রয়িং রুমে বসে টিভিতে নিউজ দেখছিল। এমন সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। সুনীতি উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই দেখতে পায় তাদের প্রতিবেশী মিসেস বিলকিস বেগম এসেছেন। সুনীতি মৃদু হেসে সালাম জানায়। বিলকিস বেগম ভেতরে প্রবেশ করেন এবং ড্রয়িং রুমে এসে সুনীতির সাথে টুকটাক কথাবার্তা বলেন। তোমার শাশুড়ি কোথায়? মা একটু বিশ্রাম নিচ্ছেন। ও, তা তোমার অবস্থা এখন কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। এত কম বয়সে এভাবে নিজের মা বাবাকে হারিয়ে ফেললে, তাও কোনো স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত মার্ডার। বিলকিস বেগমের কথা শুনে সুনীতি বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে। হতবাক হয়ে বলে, এসব কি বলছেন আপনি? আমার মা বাবা তো সড়ক দুর্ঘটনায় মারা গেছে, মার্ডার হতে যাবে কেন? ও মা, সে কি কথা? তুমি জানো না? গোটা এলাকার মানুষ তো জানে তোমার বাবা মা খুন হয়েছে। তাও তোমাকে যে ছেলেটা বিরক্ত করত, তুলে নিয়ে গেছিল, কি যেন নাম? হ্যাঁ, মন্টু, ওর হাতে। এলাকার তো পুলিশ এসেছিল। তুমি কি এসব কিছুই জানো না? সুনীতি কিছু বলার মতো খুঁজে পায় না। অভিজ্ঞ তাকে বলেছিল যে তার বাবা মার মৃত্যু শুধুই একটা দুর্ঘটনা ছিল। সুনীতি বিড়বিড় করে বলে, তুমি আমায় এভাবে ঠকালে অভিক? এত বড় সত্যটা আমার থেকে লুকিয়ে গেলে? সুনীতি মন মরা হয়ে সোফায় বসে পড়ে। বিলকিস বেগম একটু আগেই ফিরে গেছেন। যাওয়ার আগে সুনীতিকে আরও একটু সান্ত্বনা দিয়ে গেছেন, কিন্তু সুনীতির কানে সেসব কথা যায়নি। সে তো ভাবছে শুধু অভিকের বলা সেই কথাটা। তোমার বাবা মায়ের মৃত্যুটা একটা দুর্ঘটনা ছিল। একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তোমাদের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলবশত তোমার বাবা মা মারা যায় এবং তুমি মারাত্মকভাবে আহত হও। সুনীতির চোখে জল চলে আসে। সে এখনো কিছুতেই এটা মানতে পারছে না যে অভিক তার থেকে এত বড় একটা সত্য লুকিয়ে গেছে, তার উপর এমন একটা মিথ্যা কথা বানিয়ে বলেছে। সুনীতি কিছুক্ষণ এই ব্যাপার নিয়ে ভেবে নিজের চোখের জল মুছে নিয়ে বলে, তোমাকে এর জবাব দিতেই হবে অভিক। কেন তুমি আমার থেকে এত বড় একটা সত্য লুকিয়ে গেলে? আমার কি নিজের মা বাবার মৃত্যু সম্পর্কে জানার কোনো অধিকার ছিল না? সুনীতির এহেন ভাবনার মাঝেই হাসান চৌধুরী ড্রয়িং রুমে উপস্থিত হন। সুনীতির চোখে জল দেখে বলেন, তুমি কাঁদছো কেন মা? সুনীতি হকচকিয়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, মা বাবার কথা খুব মনে পড়ছে। হাসান চৌধুরী এগিয়ে এসে স্নেহের সহিত সুনীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো? এটাই তো বাস্তবতা। সুনীতির কাছে হাসান চৌধুরীকে ভরসাযোগ্য একজন মানুষ মনে হয়, তাই সে হাসান চৌধুরীকে প্রশ্ন করে বসে, আচ্ছা, আমার মা বাবার মৃত্যুটা কি স্বাভাবিক কোনো দুর্ঘটনা ছিল? আপনাকে আমি ভীষণ বিশ্বাস করি, দয়া করে সত্যটাই বলবেন। তুমি যখন এমন প্রশ্ন করছো, তার মানে নিশ্চয়ই তুমি সবটা জেনেই গেছো। অভিক আমাদেরকে তোমায় এসব জানাতে মানা করেছিল, তাই আমি বা রাহেলা তোমাকে কিছু বলিনি। তুমি এই বিষয়টা নিয়ে অভিককে ভুল বোঝো না, ও তোমার ভালোর জন্যই এমনটা করেছে। সুনীতি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সুনীতির এমন নীরবতা দেখে হাসান চৌধুরী বুঝতে পারেন তার একটু একা থাকা প্রয়োজন। এজন্য তিনিও নীরবে স্থান ত্যাগ করেন। সুনীতি হাসান চৌধুরীর যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার ভালো অভিক একটু বেশি বুঝে ফেলেছে, যা আখিরে আমার জন্য ক্ষতি বয়ে আনলো। আমি তো অভিককে ভরসা করতে চেয়েছিলাম, কিন্তু ও আমার ভরসাটা পুরোপুরি ভেঙে দিল। রাতে ডিনারের সময় অভিক এসে খেতে বসে পড়ে। তার চোখ অবশ্য খুঁজছে সুনীতিকে। আজ বিকেল থেকে সে সুনীতিকে দেখেনি। সুনীতি আজ সারাদিন তার চোখের আড়ালে ছিল। অভিক তাই ভীষণ ছটফট করছে এক পলক সুনীতিকে দেখার জন্য। অবশেষে তার এই অপেক্ষার অবসান ঘটে যখন সুনীতি খাবার হাতে নিয়ে ডাইনিং টেবিলের সামনে উপস্থিত হয়। সুনীতিকে দেখে অভিক স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সুনীতি একদম রোবটের মতো দাঁড়িয়ে থাকে। রাহেলা খাতুনও অনেকক্ষণ থেকে নজর করছেন সুনীতির নির্লিপ্ততা। এই তো বিকেলেও কি আগ্রহ নিয়ে অভিকের জন্য চিকেন কাটলেট বানালো, কিন্তু তারপর থেকে কেমন জানি নির্জীব লাগছে তাকে। হাসান চৌধুরী অবশ্য পুরো ব্যাপারটা অনুধাবন করতে পারছেন, কিন্তু তিনিও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, কারণ তার মতে এমনটা হওয়ারই ছিল। এখন অভিককেই সুনীতিকে সামলানোর দায়িত্ব নিতে হবে। এজন্যই তিনি শুরুতেই অভিককে বলেছিলেন যেন অভিক এই ব্যাপারটা সুনীতির থেকে লুকিয়ে না রাখে। সুনীতিকে চুপচাপ অনেক সময় দাঁড়িয়ে থাকতে দেখে রাহেলা খাতুন গলা খাকারি দিয়ে বলেন, সুনীতি, তুমি অভিকে চিকেন কাটলেটটা দাও। বিকেলে যে কত যত্ন করে বানালে। তোমার চিকেন কাটলেট পছন্দ, সেজন্য
সুনীতি কত আনন্দ করে তোমার জন্য এটা বানিয়েছে। সত্যি? তাহলে তো খেয়ে দেখতে হয় কেমন হয়েছে। সুনীতি গুটি গুটি পায়ে এগিয়ে এসে অভিকের পাতে চিকেন কাটলেট তুলে দেয়। অভিক চিকেন কাটলেটটা ভীষণ তৃপ্তি নিয়ে খেয়ে বলে, এটা ভীষণ ভালো খেতে হয়েছে, গুড জব নীতি। এমন প্রশংসাসূচক বাক্য সুনীতির মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না। এবার অভিক বুঝতে পারে সুনীতির নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই সে এমন আচরণ করছে। দ্রুত খাওয়া দাওয়া শেষ করে অভিক উঠে দাঁড়িয়ে সুনীতিকে বলে, একটু ঘরে আসো তো, তোমার সাথে জরুরি কথা আছে। বলেই সে চলে যায়। অভিক যাওয়ার পর সুনীতিও তার পিছু পিছু যায়। রাহেলা খাতুন তাদের যাওয়ার পানে তাকিয়ে আহসান চৌধুরীকে জিজ্ঞেস করেন, কি হচ্ছে কি? কিছু বুঝতে পারছো তুমি? সুনীতির ব্যাপার কেমন অদ্ভুত না? বিকেল অবধি তো স্বাভাবিকই ছিল। আমি শুধু এইটুকুই বলতে পারি যে সুনীতি আর অভিকের মধ্যে হয়তো মান অভিমানের পালা আসতে চলেছে। এখন এটাই দেখার পালা যে এই মান অভিমান তাদের সম্পর্কে কি প্রভাব ফেলে। তারা কি সব মান অভিমান ভুলে আবারও একে অপরের মন রাঙিয়ে দিতে পারে, নাকি ভুল বোঝাবুঝির মাধ্যমে সম্পর্কের দূরত্ব বাড়ায়? অভিক অস্থির হয়ে পুরো ঘরময় পায়চারি করে চলেছে। সুনীতির এমন শীতল ব্যবহার তাকে বড্ড ভাবাচ্ছে। এমন সময় হঠাৎ সুনীতি রুমে চলে আসে। তাকে আসতে দেখি অভিক তার মুখোমুখি হয়ে বলে, কি ব্যাপার বলো তো নীতি, তোমার এমন লাগছে কেন? এমন মানে? এই যে কেমন চুপচাপ, এর কারণ কি? যখন কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি কিন্তু সেই বিশ্বাসের অমর্যাদা করে, তখন কি এমন ব্যবহার করাটাই স্বাভাবিক নয়? মানে? আমার মা বাবার মৃত্যুটা যে স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয়, বরং তাকে ওই মন্টু খুন করেছে, এই ব্যাপারটা তুমি কেন আমার থেকে লুকিয়ে গেলে? আমার কি কোনো অধিকার ছিল না আমার মা বাবার মৃত্যুর ব্যাপারে জানার? তার মানে তুমি সব জেনে গেছো নীতি? কেন? আমি জেনে বুঝি তোমার অনেক অসুবিধা হয়ে গেল? আমার থেকে সত্যটা লুকিয়ে আমায় অন্ধকারে রেখে কি লাভ পেলে তুমি? তুমি আমায় ভুল ভাবছো নীতি। ভুল আমি তোমায় ভাবছি না অভিক, বরং তোমায় এতদিন আমি ভুল ভাবতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম তোমায়, আর তুমি তার এই প্রতিদান দিলে। আমাকে অন্তত নিজেকে এক্সপ্লেইন করার সুযোগটা দাও। জানি তুমি কি বলবে, এটাই বলবে তো যে যা করেছো আমার ভালোর জন্যই করেছো, আমার মানসিক অবস্থার কথা ভেবেই করেছো, ব্লা ব্লা ব্লা। কিন্তু এইসব কথা না আমার কাছে কোনো দাম রাখে না। আমার মা বাবার পরে তুমিই ছিলে আমার ভরসার জায়গা, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারতাম। আমার বিশ্বাস ছিল তুমি অন্তত আমার থেকে কিছু লুকোবে না, কিন্তু তুমি সেই বিশ্বাস নিজেই ভেঙে দিলে। এরপর হয়তো আমি আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারবো না। আমি তোমাকে সবটা জানাতেই চেয়েছিলাম। কবে জানাতে? আরো এক যুগ পর? আমার মা বাবার খুনি এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ এখনো তাকে ধরতে পারেনি, আর তুমি এমন ভাবে ছিলে এতদিন যেন সবটা স্বাভাবিক। কত স্বাভাবিক সব। আমার উপর বিশ্বাস রাখো নীতি। আমি এবার ঢাকায় ওই মন্টুকে ধরার জন্যই এসেছি। তোমার মা বাবার খুনিকে আমি উপযুক্ত শাস্তি পাইয়ে দেবই। অনেক ভরসা করেছি তোমার উপর, আর না, এবার থেকে আমি নিজেকে ছাড়া আর কাউকে ভরসা করব না। তুমি যথেষ্ট করেছো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমার মা বাবার খুনিকে আমিই শাস্তি পাইয়ে দিব। তোমার কাছে শুধু একটাই অনুরোধ, পারলে আমায় একটু একা থাকতে দাও, তোমার উপস্থিতিও আমার কষ্ট দিচ্ছে। সুনীতির কথা অভিকের বুকে ঝড়ের সৃষ্টি করে। সে দ্রুত পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সুনীতি মন খারাপ করে ছাদে বসে আছে। তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানান চিন্তা ভাবনা। এর মাঝেই হঠাৎ পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরে তাকায় সুনীতি। পিছনে ফিরতেই রাহেলা খাতুনকে দেখতে পায় সুনীতি। রাহেলা খাতুন সুনীতির উদ্দেশ্যে বলেন, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি সুনীতি। আমি সবটাই জানি। তোমার অভিকে ভুল বোঝার জন্য হয়তো যথেষ্ট কারণ আছে, কিন্তু তুমি আবেগ দিয়ে না ভেবে একটু বিবেক দিয়েও ভাবো। অভিকের জায়গায় তুমি থাকলে কি একই কাজ করতে না? অভিক তোমার ভালোর কথা ভেবেই। ও আমার একটু বেশি ভালো ভেবে নিয়েছে, এতটাও ভাবা উচিত হয়নি। রাহেলা খাতুন একটা দীর্ঘশ্বাস ফেলেন, কারণ তিনি বুঝতে পারেন সুনীতিকে এখন আর কিছু বুঝিয়ে লাভ নেই। এজন্য তিনি বলেন, তুমি একটু সময় নিয়ে ভাবো, হয়তো তখন অভিকের ব্যাপারটা বুঝতে পারবে। বলেই রাহেলা খাতুন চলে যান। সুনীতি সেদিন মধ্যরাত পর্যন্ত ছাদেই থাকে। অতঃপর গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ে। অভিক সবটাই লক্ষ্য করে, কিন্তু সুনীতিকে তার মতো থাকার সুযোগ দিতে চায়। এজন্যই এই ব্যাপারটা নিয়ে আর তেমন কিছুই বলে না। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ে সুনীতি। নামাজ আদায় করে নিয়ে প্রাতঃভ্রমণে বের হয়। অতঃপর বাড়িতে ফিরে এসেই রান্নাঘরে প্রবেশ করে বিভিন্ন রকম রান্না করে। আহসান চৌধুরী এবং রাহেলা খাতুন নিচে নামলে তাদেরকে চা খেতে দেয় সুনীতি। অতঃপর ব্রেকফাস্টে জ্যাম পাউরুটি খেতে দেয়, কিন্তু একটা বারের জন্যও অভিকের কোনো খোঁজ নেয় না। রাহেলা খাতুন এই ব্যাপারটা নিয়ে সুনীতির উপর রেগে যান,
কিন্তু তার মানসিক অবস্থার কথা ভেবে কিছু বলেন না। আহসান চৌধুরী খাওয়া শেষ করে সুনীতিকে বলে, অভিক বোধহয় কিছু খায়নি এখন অবধি। তুমি যাও ওর রুমে গিয়ে ওর খাবার দিয়ে এসো। সুনীতি আপত্তি জানায় না। খাবার সাজিয়ে গুছিয়ে নিয়ে যায় অভিকের রুমের দিকে। অভিক সবেমাত্র ঘুম থেকে উঠেছে। গতকাল থেকে সুনীতির অবজ্ঞা তাকে কষ্ট দিচ্ছে, এজন্য সেও নিচে খেতে যাওয়ার আগ্রহ দেখায়নি। এরই মধ্যে সুনীতির খাবার নিয়ে তার রুমে চলে আসে। সুনীতিকে আসতে দেখে অভিকের মনে শীতল বাতাস বয়ে যায়। সে একটু শান্তি বোধ করে। অভিক ভাবে সুনীতি হয়তো সব মনোমালিন্য দূরে ঠেলে দিয়েছে, কিন্তু অভিককে ভুল প্রমাণ করে খাবারটা বিছানার পাশে ডেস্কে রেখে দিয়ে সুনীতি কঠোর স্বরে বলে, খাবারটা দিয়ে যাচ্ছি, জলদি খেয়ে নাও। এটা জাস্ট ফর্মালিটির জন্যই করছি। এটা ভেবে নিও না যে তোমায় আমি ক্ষমা করে দিয়েছি। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে। আবারও তার ধারণা ভুল প্রমাণিত হলো। তবুও মনে একটা আশা রাখে, যেহেতু সুনীতি তার জন্য খাবার নিয়ে এসেছে, তার মানে সুনীতি তার জন্য কেয়ার করে। যতই ভুল বোঝাবুঝি হোক, সুনীতির অভিকের প্রতি তার চিন্তার কমতি নেই। সুনীতি খাবার রেখে দিয়ে চলে যায়। অতঃপর অভিক খেতে শুরু করে দেয়। সুনীতি বাইরে আসতেই হঠাৎ করে তার মাথা ঘুরিয়ে ওঠে। সুনীতি বুঝতে পারে না এর কারণ কি। সুনীতি অনেক কষ্টে সামনে পা এগিয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে অভিক খাওয়া শেষ করে বাইরে এসে দেখে সুনীতি দরজা থেকে কিছুটা দূরে অজ্ঞান হয়ে পড়েছে। এটা দেখে অভিক অনেক ভয় পেয়ে যায়। সুনীতির কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, নীতি, হ্যাঁ নীতি, চোখ খোলো, কি হয়েছে তোমার? সুনীতি কোনো সাড়া দেয় না। অভিক ভীষণ ভীতিগ্রস্ত হয়ে পড়ে। সুনীতিকে কোলে তুলে নিয়ে উদ্ভ্রান্তের মতো সিঁড়ি দিয়ে নামতে থাকে। আহসান চৌধুরী ও রাহেলা খাতুন নিচেই ড্রয়িং রুমে বসেছিলেন। অভিককে এভাবে সুনীতিকে কোলে নিয়ে আসতে দেখে তারাও হতবাক হয়ে যান। আহসান চৌধুরী বলে ওঠেন, সুনীতির কি হয়েছে অভিক? জানি না বাবা, হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, চলো তোমরা সবাই ফার্স্ট। সবাই দ্রুত পৌঁছে যায় নিকটবর্তী হাসপাতালে। সুনীতিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ডাক্তার তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে। অভিক কেবিনের বাইরে অস্থির হয়ে পায়চারি করছিল। ডাক্তার বাইরে আসতেই তাকে সবাই মিলে ঘিরে ধরে। অভিক প্রশ্ন করে, ওর অবস্থা এখন কেমন ডাক্তার? চিন্তার কোনো কারণ নেই, আপাতত উনি ঝুঁকিমুক্ত। হঠাৎ করে প্রেশার ভীষণ লো হয়ে গেছিল, তাই অজ্ঞান হয়ে গেছে। মনে হচ্ছে উনি অনেকক্ষণ থেকে কিছু খাননি। আপনারা তো ওনার ফ্যামিলির লোক, উনি খাচ্ছেন কি খাচ্ছেন না সেদিকে একটু খেয়াল রাখবেন না? অভিক সহ উপস্থিত সবাই লজ্জায় মাথা নামিয়ে দেয়। ডাক্তার চলে যান। অভিক দেয়ালে ঘুষি মারতে মারতে নিজের হাত রক্তাক্ত করে ফেলে। চিৎকার করে বলে, সবটা আমার ভুল, আমি নীতির খেয়াল রাখতে পারিনি, বারবার ওকে কষ্ট দিই। আহসান চৌধুরী অভিকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুমি নিজেকে এভাবে দোষ দিও না অভিক। তোমাকে এখন সবার আগে নিজেকে সামলাতে হবে, না হলে তুমি সুনীতিকে কিভাবে সামলাবে? কি করব আমি বাবা, আমার যে নিজেকে বড্ড অসহায় লাগছে। রাহেলা খাতুন এসব দেখে আঁচলে মুখ চেপে কাঁদতে থাকেন। সুনীতিকে আপাতত আজকের দিনটা হাসপাতালেই রাখা হবে। আহসান চৌধুরী ও রাহেলা খাতুন কিছুক্ষণ থেকে চলে যান। অভিক হাসপাতালেই বসে রয়। কিছু সময় পরে সুনীতির জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর থেকে সে ভীষণ শান্ত হয়ে আছে। অভিক একবার সুনীতির সাথে দেখা করতে গেছিল, কিন্তু সুনীতি অভিকের সাথে কোনো কথা বলেনি। অভিক ও সুনীতিকে বেশিক্ষণ বিরক্ত না করে বাইরে বেরিয়ে আসে। এভাবে সেদিন কয়েকবার অভিক সুনীতিকে চেক করলো গোপনে। নিজেও সারা রাত ঠিকমতো ঘুমাতে পারল না। পরদিন সকালে ডাক্তার সুনীতিকে চেক করে বুঝলেন সুনীতি এখন একদম ঠিক আছে, তাই সুনীতিকে চলে যাবার অনুমতি দিয়ে দিলেন। অভিক হাসপাতালের যাবতীয় সব কাজ শেষ করে সুনীতিকে নিয়ে রওনা দেয়। উল্লেখ্য, সুনীতি এখনো অবধি অভিকের সাথে কোনো কথা বলেনি। হাসপাতাল থেকে বের হওয়ার সময় হঠাৎ করে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্তের মুখোমুখি হয় সুনীতি ও অভিক। তাদের সাথে মুখোমুখি দেখা হয়ে যায় সাজিদ ও ইভার। সুনীতি দেখতে পায় ইভার কোলে একটি ছোট্ট বাচ্চা। এটাই বুঝি তাহলে সাজিদ ও ইভার ছেলে। সাজিদ ও ইভার মাঝে ভুল বোঝাবুঝি অনেক আগেই মিটে গেছিল। নিজেদের সন্তানের খাতিরে ইভা সাজিদকে ক্ষমা করে দিয়েছিল। সালমা খন্দকারও সবকিছুর জন্য ক্ষমা চেয়েছেন বিধায় ইভা ও সাজিদ তাকেও ক্ষমা করে দিয়েছে। ইভা মূলত গর্ভাবস্থায় বাংলাদেশেই ছিল, কারণ আমেরিকায় তার যত্ন নেওয়ার কেউ নেই। বাংলাদেশে সালমা খন্দকার তার যত্ন নিয়েছে প্রেগন্যান্সির সময়টায়। এখন তার একটি ছেলেও হয়েছে এই হাসপাতালেই। আজ এই সন্তানকে নিয়ে তারা বাসায় ফিরছে। সাজিদ সুনীতিকে দেখে লজ্জায় মাথা নামিয়ে নেয়। অতীতে সুনীতির সাথে সে অনেক খারাপ করেছিল। মামা মামির মৃত্যুর পর তার অনুশোচনা বেড়েছে।
তাই আজ সবকিছু ভুলে সুনীতির সামনে হাত জোর করে বলে, আজ ক্ষমা না চাইলে জানি না জীবনে আর কখনো এই সুযোগটা পাবো কিনা। আমি অন্তরস্থল থেকে তোমার কাছে ক্ষমা চাইছি সুনীতি। পারলে আমায় বড় ভাই মনে করে মাফ করে দিও। আমার এখন এসব কিছু সয়ে গেছে, সবটাই আমার ভাগ্যের দোষ। যারাই আমার আপনজন তারাই হয় আমাকে ছেড়ে যায়, না হলে বিশ্বাস ভঙ্গ করে। কতজনের উপর আর রাগ পুষে রাখবো আমি? সবাইকেই আমি ক্ষমা করে দিয়েছি, এবার সবাই আমাকে অন্তত মুক্তিটা দিক। বলেই সুনীতি চলে যায় সামনের দিকে। অভিক সুনীতিকে নিয়ে বাড়িতে না নিয়ে গিয়ে তাকে শহর থেকে দূরে একটা মনোরম পরিবেশে ঘুরতে নিয়ে আসে। সুনীতি অবশ্য এতে নাকশ হয়। অভিককে রাগ দেখিয়ে বলে, তুমি আমায় বাড়িতে না নিয়ে গিয়ে এখানে কেন নিয়ে এলে? তোমার কি মনে হয় আমি এখন ঘোরাঘুরি করার মুডে আছি? রাগ করে না মহারানী, তোমার এই রাগ ভাঙানোর জন্যই তো তোমায় এখানে নিয়ে এলাম। সুনীতি তবুও গাল ফুলিয়ে থাকে। অভিক হালকা হেসে বলে, আজকের সারাদিনটা আমার সাথে এখানে কাটাও, দেখবা তোমার সব রাগ একদম ফুরুত হয়ে যাবে। আমি তোমার সাথে সময় কাটাতে চাই না, প্লিজ আমায় এখান থেকে নিয়ে চলো। এসব বললে তো শুনছি না, চলো আমরা লুকোচুরি খেলি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমরা কি ছোট বাচ্চা যে এসব খেলবো? অভিক সুনীতির দিকে সামান্য এগিয়ে এসে বলে, ঠিকই বলেছ, আমরা তো ছোট বাচ্চা না যে এসব খেলবো, আমাদের তো অন্য খেলা খেলতে হবে। বলেই সে সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেতে থাকে। সুনীতির হৃদস্পন্দন থেমে যায়, নিঃশ্বাসের গতি বাড়ে। অভিক অনেকক্ষণ এভাবে সুনীতিকে ভালোবাসার পরশ দিয়ে অতঃপর দূরে সরে যায়। সুনীতি রেগে যায়। কি হলো এটা? অভিক দৌড়াতে শুরু করে আর বলে, এটা তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ ছিল। সুনীতির ভীষণ রাগ হয় অভিকের কথা শুনে, তাই সে অভিকের পেছন পেছন দৌড়াতে থাকে। অভিককে ধরার আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ হয়। অভিক দৌড়াতে দৌড়াতে একটা ধান ক্ষেতের কাছাকাছি চলে যায়। সুনীতিও সেখানে যায়। ধান ক্ষেতে সেচের মেশিনের মাধ্যমে পানি দেওয়া হচ্ছিল। অভিক সেখানে গিয়ে দাঁড়ায়। সুনীতি কাছে যেতেই অভিক সুনীতিকে লক্ষ্য করে মেশিনের পানি ছুঁড়ে মারে। অভিকের এহেন কাণ্ডে সুনীতি তো রেগে বোম হয়ে যায়। সেও অভিকের দিকে পানি ছুঁড়তে থাকে। এভাবে কিছুক্ষণ তাদের খুনসুটি চলে। এরপর অভিক আবারও দৌড়ানো শুরু করে। সুনীতি কিছুক্ষণ তার পেছনে দৌড়ে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। অভিক দূর থেকে এটা দেখে সুনীতির কাছে এগিয়ে এসে বলে, আমায় ধরতে পারে না। সুনীতির এবার ভীষণ রাগ হয়। সে এক মুঠ ধুলোবালি হাতে নিয়ে অভিকের দিকে ছুঁড়ে দেয়। অভিকের চোখে ধুলা ঢুকে যায়, তাই সে চোখে হাত দিয়ে কাশতে থাকে, কারণ ধুলোবালি মুখেও ঢুকে গেছে। সুনীতি ব্যতিব্যস্ত হয়ে অভিকের কাছে এসে বলে, কি হলো তোমার? খুব বেশি অসুবিধা হচ্ছে তো না তো? আবার এই জন্যই বলেছিলাম এমন বাচ্চামো না করতে, দিলে তো আমায় রাগিয়ে। বলেই অভিকের কাছে গিয়ে সযত্নে তার চোখ মুছিয়ে দিতে লাগলো নিজের ওড়না দিয়ে। অভিকের চোখে আলতো করে ফু দিতে লাগলো। অভিক আবেগপ্রবণ হয়ে সুনীতিকে আবারও কাছে টেনে নিয়ে বলল, আমরা কি সবকিছু ভুলে আবার সবটা নতুন করে শুরু করতে পারি না? সুনীতি কোনো উত্তর দেয় না। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে। এরই মধ্যে আকাশে ঘন ঘন মেঘ জমতে থাকে। বাতাসও জোরে বইতে শুরু করে। সুনীতি টের পায় তার শরীরে বিন্দু বিন্দু পানি এসে পড়ছে। অভিকও টের পায় ব্যাপারটা, বলে ওঠে, বৃষ্টি হতে পারে, আমাদের কোনো নিরাপদ জায়গায় যাওয়া উচিত। সুনীতি মাথা নাড়ায়। দুজনে একসাথে ওই গ্রামের একটি পুরাতন রাজবাড়িতে আশ্রয় নেয়, যা তুলনামূলক কাছেই ছিল। কিন্তু সমস্যাটা হলো রাজবাড়ির ছাদ ফুটো ছিল, যার ফলে বৃষ্টির বেগ বাড়ার সাথে সাথে তারা দুজনেই ভিজে যেতে লাগলো। সুনীতির শরীর খুব একটা ভালো না, এজন্য অভিক সুনীতিকে বৃষ্টি থেকে রক্ষার জন্য নিজের শার্ট খুলে তার মাথায় ধরল। অভিকের পরনে তখন শুধুই একটা স্যান্ডো গেঞ্জি। তার শরীরের সকল পেশি দৃশ্যমান হচ্ছে। বলিষ্ঠ হাতে নিজের প্রেয়সিনীকে আগলে রেখেছে। সুনীতি এক দৃষ্টিতে অভিকের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটা এসে অল্প অল্প করে ভিজিয়ে দিচ্ছে অভিককে। এই বৃষ্টি যেন তাদের দুজনের নিয়ন্ত্রণের বাঁধ ভেঙে দিল। অভিক আর নিজেকে সামলাতে না পেরে সুনীতিকে কাছে টেনে নিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সুনীতিও সাড়া দিল। অভিকের উষ্ণ স্পর্শ তাকে মাতোয়ারা করে দিচ্ছে। অভিক সুনীতির ঘাড়ে পাগলের মতো চুম্বন করতে লাগলো। ধীরে ধীরে উন্মুক্ত পিঠেও ঠোঁট ছোঁয়ালো। সুনীতি অস্থির হয়ে উঠল। অভিক তার পরনের গেঞ্জিটাও খুলে ফেলল। তারপর সুনীতির সালোয়ারও আলগা করতে লাগলো। পহলে ভি मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा। চলতে থাকে তাদের রোমান্স। বৃষ্টি থেমে গেছে। প্রকৃতিতে বর্তমানে বিরাজ করছে শান্ত পরিবেশ। বৃষ্টির সাথে সাথে যেন দুটো অশান্ত মনও আজ পরিতৃপ্ত হয়েছে একে অপরের সঙ্গ পেয়ে।
সুনীতিকে কোনো রকমে ওড়নাটা গায়ে জড়িয়ে একপাশে বসে আছে। অভিকও নিজের পোশাক পরিধান করে নিয়ে সুনীতিকে উদ্দেশ্য করে বলল, এখন আমাদের ফেরা উচিত। সুনীতি মাথা নাড়ালো। অভিক সুনীতির হাত স্পর্শ করে সামনের দিকে এগুতে লাগলো। অভিকের স্পর্শ সুনীতির পুরো শরীরে শীতল স্রোত বইয়ে দিয়ে গেল। সে কাঁপা কাঁপা সরে বলল, চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি। আর মা বাবা হয়তো চিন্তা করছে আমাদের জন্য। তারা চিন্তা করবে না, আমি তাদের বলেই এসেছি। সুনীতি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে অভিক সুনীতির কপালে চুমু খেয়ে বলে, এখন আর আমার প্রতি কোনো রাগ নেই তো? সুনীতি নিশ্চুপ থাকে। অভিক একটা দীর্ঘশ্বাস নেয়, অতঃপর বলে, রাগ থাকতে বলতে পারো, রাগ কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। আর যদি ব্যর্থ হই তো আমার কারণে যাতে তোমায় আর রাখতে না হয়, তাই তোমায় ছেড়ে দেবো একা পথে। বলেই অভিক সামনের দিকে পা বাড়ায়। সুনীতি পেছন থেকে অভিকের হাত টেনে ধরে বলে, একদম আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না, না হলে। বলেই অভিকের টি শার্ট চিমটে ধরে। অভিক সুনীতির কাছে এসে বলে, তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? আমার উপর আরো অভিমান করে দেই তো? আরে না রে পাগল। অভিক খুশিতে আরো যায়। সুনীতি কপালে একটা চুমু খেয়ে বলে, আই লাভ ইউ নীতি। লাভ ইউ দ্য মোস্ট অভিক। অভিক আবারও সুনীতিকে নিজের কাছে টেনে নেয়। বেশ অনেক সময় ধরে তাদের ঠোঁটের সহিত চুম্বনের খেলা খেলে। অতঃপর তাকে ছেড়ে দিয়ে বলে, আজ আমি অনেক খুশি। আমিও। তবে আরো খুশি হব যখন নিজের বাবা মায়ের খুনিকে শাস্তি পেতে দেখব। তুমি একদম চিন্তা করো না নীতি। ওই মনটুকে আমি এমন শিক্ষা দেব যা ও আজীবন মনে রাখবে। ওর সন্ধানে অনেক কাছাকাছি পৌঁছে গেছি। আর বেশি দিন ও আবার থেকে পালিয়ে বেড়াতে পারবে না। আইনের চোখে ফাঁকি দিতে পারলেও ও আমার চোখে ফাঁকি দিতে পারবে না। ওকে আমি উচিত শিক্ষা দেবই। অভিকের কথা শুনে সুনীতি ভরসা পেয়ে বলে, তাই যেন হয়। ওই মন্টুকে শাস্তি না দিলে যে আমার বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। ওই শয়তানটাকে নিজের অপকর্মের শাস্তি পেতেই হবে। সুনীতি স্বস্তির নিঃশ্বাস ফেলে এটা বলে। অভিক সুনীতিকে নিয়ে বাসায় ফেরে। অতঃপর দুজনে কিছু সময় একসাথে পার করে। দুজনের মধ্যে ভাব হয়েছে এটা দেখে আহসান চৌধুরী এবং রাহেলা খাতুন স্বস্তি পান। অভিক সুনীতির সাথে কথাই বলছিল, এমন সময় তার ফোনে একটি কল আসে। অভিক ফোনটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। কথা বলা শেষ হতেই অভিক সুনীতিকে বলে, তোমার মা বাবার খুনির শাস্তি পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র নীতি। আমি ওর সম্ভাব্য লোকেশন জানতে পেরেছি। এবার আর ও আবার থেকে পালিয়ে বেড়াতে পারবে না। ওই জানোয়ারটাকে একদম উচিত শিক্ষা দিবেন, না হলে যে আমার মা বাবার অতৃপ্ত আত্মা কিছুতেই শান্তি পাবে না। তুমি চিন্তা করো না, আমি ওকে সেই শাস্তি দেবো যেটা ও ডিজার্ভ করে। আইনের ভরসায় শুধুমাত্র বসে থাকবো না, নিজের হাতে ওকে শাস্তি দেবো, তাও তোমার সম্মুখে। তুমি সেটা দেখে আত্মতৃপ্তি উপলব্ধি করিও। আমি অপেক্ষায় থাকবো এই আত্মতৃপ্তি উপলব্ধি করার জন্যে। আমার মা বাবাকে ওই মন্টু কত কষ্ট দিয়েই না মেরেছে, তার সবটা যেন ও ফিরে পায়। ওর এমন অবস্থা করবে যা দেখে ওর নিজের আত্মাও ভয় পাবে। মৃত্যু তো অনেক স্বাভাবিক একটা শাস্তি, ওর যেন মৃত্যুর থেকেও বড় কোনো শাস্তি হয়। এমনটাই হবে, তুমি চিন্তা করিও না। মন্টু ঢাকার অদূরে একটা বস্তি এলাকায় লুকিয়ে আছে নকল পরিচয়ে। এখান থেকে মূলত সে সবসময় টোকাইয়ের ছদ্মবেশে ঘুরছে, তাই তাকে কেউ চিনতে পারছে না। তবে মন্টু এতটা কাঁচা খেলোয়াড় নয়। বেশ কদিন থেকেই সে লক্ষ্য করছে এই বস্তির আশেপাশে কিছু সন্দেহজনক ব্যক্তির আনাগোনা। বস্তির বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করছে। ধূর্ত মন্টু সহজেই বুঝতে পারে তাকে খোঁজার জন্যই এত আয়োজন। কিন্তু মন্টু তো এত সহজে ধরা দিবে না। মন্টু একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, আমার কাছে সম্পূর্ণরূপে পৌঁছানোর আগেই আমি তোমাদের কাছে পৌঁছে যাব, তোমাদের ত্রাস হয়ে। শুধু আমার পরবর্তী চাল দেখার জন্য অপেক্ষা করো। বলেই মন্টু গায়ে একটি শাল জড়িয়ে বেরিয়ে পড়ে। বস্তি থেকে বেরোনোর সময় আজ দূর থেকে অভিকের মুখোমুখি হয়। অভিক মন্টুকে দেখতে পাওয়ার আগেই সে লুকিয়ে পড়ে, ফলে অভিকের দৃষ্টিগোচর হয় না মন্টু। অভিক খোঁজ করতে করতে বস্তির ভিতরে ঢুকে পড়ে। মন্টু লুকিয়ে থেকে অভিকের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বলে, টাইমিংয়ের একটু গন্ডগোল করে ফেললে মেজর, তোমার জন্য বড্ড আফসোস হচ্ছে। তোমাকে আমি এতটা কাঁচা খেলোয়াড় ভাবিনি। তোমার চাল তো বিফলে গেল। এবার আমার চাল দেখার জন্য অপেক্ষা করো, কিভাবে এক চালেই চেকমেট করে দিই। আমি জানি খুব বেশি দিন হয়তো আর এভাবে পালিয়ে বেড়াতে পারবো না, তবে ধরা খাওয়ার আগে যার জন্য আমার আজ এই দশা, মানে
ওই সুনীতির একটা ব্যবস্থা আমি করবই। আমি জেলের ঘানি টানবো আর ওই সুনীতি সুখে সংসার করবে, এমনটা হতে পারে না। এটা বলেই মন্টু বেরিয়ে পড়ে বস্তির বাইরে। একটা রিকশায় উঠে পড়ে রওনা দেয় কোথাও একটা। সুনীতি বাসাতেই নিজের রুমে বসেছিল। কয়েক ঘন্টা আগে অভিকের ফোনে একটা কল আসায় সে হঠাৎ বেরিয়ে যায়। সুনীতির বেশ উদ্বিগ্ন লাগছিল অভিকের জন্য। অভিককে সুনীতি ফোন করে চলেছে অনেকক্ষণ থেকে, কিন্তু অভিক ফোনটাও রিসিভ করছে না। সব মিলিয়ে তার চিন্তা বাড়ছে অভিকের জন্য। সুনীতি অস্থির হয়ে পায়চারি করছিল। এর মধ্যে অভিকের ফোনও সুইচ স্টপ বলছে। সুনীতি আর এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না। এবার সে ভাবে অভিকের খোঁজে বেরিয়ে পড়বে। যেই না সুনীতি বের হতে যাবে এমন সময় তার ফোনে একটি ফোন কল আসে। সুনীতি ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? বিপরীত দিক থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে। আপনি কি মেজর অভিকের বাড়ির লোক বলছেন? হ্যাঁ, আমি মেজর অভিকের স্ত্রী বলছি। আপনি কে? সুনীতির মন হঠাৎ ডেকে ওঠে। এমনি অভিককে ফোনে পাওয়া যাচ্ছে না, এমন সময় হঠাৎ কেউ ফোন দিয়ে অভিকের খোঁজ নিচ্ছে। আসলে মেজর, অভিক তো একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট করেছে। আমরা কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিয়ে এসেছি। ওনার ফোনটাও কাজ করছে না। জ্ঞান হারানোর আগে অনেক কষ্টে এই নাম্বারটা দিল, তাই আমি কল করলাম। আপনি যত তাড়াতাড়ি সম্ভব সিটি হাসপাতালে চলে আসুন। এহেন কথা শুনে সুনীতি যেন আকাশ থেকে পড়ে। তার পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায়। অভিকের চেহারাটা মুখের সামনে ভেসে ওঠে। এখন যে তার আপন বলতে শুধু অভিকই আছে। এদিকে আহসান চৌধুরী এবং রাহেলা খাতুনও আজ বাসায় নেই। আহসান চৌধুরীর এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে গেছেন। সুনীতি ভীষণ অসহায় বোধ করে। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সিটি হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মন্টু জানতো ওই বস্তি এলাকায় প্রবেশ করলে ফোনের নেটওয়ার্কের সমস্যা হবে, তাই সুনীতি নিশ্চয়ই অভিককে কল দিলে তাকে ফোনে পাবে না। আর এই জিনিসটার সদ্ব্যবহার করেই এমন একটা ফোন দিয়ে এঁটে ফেলল সে। এসব ভেবেই একটা তীক্ষ্ণ হাসি দিয়ে বলে, তুমি আমার থেকে অনেক পালিয়ে বেরিয়েছো সুনীতি, কিন্তু এবার আর পালানোর কোনো পথ খুঁজে পাবে না। এবার তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। ধরা না দিয়ে যাবে কোথায়? সুনীতি হাঁফাতে হাঁফাতে সিটি হাসপাতালের কাছাকাছি পৌঁছে যায়। সিটি হাসপাতাল মোটামুটি নিরিবিলি একটা স্থানে অবস্থিত। হাসপাতাল ছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘর বা ব্যবসা প্রতিষ্ঠান নেই। শহরের অদূরে অবস্থিত এই স্থানটা, তাই বেশিরভাগ সময় জনশূন্যই থাকে। শুধুমাত্র হাসপাতালের সামনে রোগী এবং স্বজনদের ভিড় থাকে। সুনীতি হাসপাতালের সামনে গিয়ে সিএনজি থেকে নেমে ভাড়া পরিশোধ করে দেয়। আজকাল ভীষণ লোডশেডিং হচ্ছে, তাই সন্ধ্যাবেলাতেই রাস্তা মোটামুটি অন্ধকার হয়ে গেছে। সুনীতি ফোনের টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এমন সময় হঠাৎ বুঝতে পারে কে বা কারা যেন তাকে ফলো করছে। সুনীতি ভয়ে ভয়ে পিছনে ফিরতেই আঁতকে ওঠে। কয়েকটা ছায়ামূর্তিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এগোতে এগোতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। এমন সময় কেউ পেছন থেকে তার মাথায় শক্ত একটা জিনিস দিয়ে আঘাত করে, যার ফলে সুনীতি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মন্টু রড কাঁধে রেখে একটা বিশ্রী হাসি নিয়ে বলে, শেষ পর্যন্ত তোমায় আবার বাগে পেলাম সুনীতি। এবার তোমার শেষ দেখে ছাড়বো। তোমার জন্য অন্য অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আগেরবার তো ভাগ্যক্রমে বেঁচে গেছিলে, যদিও তোমার মা বাবা মারা গেছিল, কিন্তু তোমাকে জীবিত দেখে আমার পরিতৃপ্তি আসেনি। এবার সেই শুভ কাজটা সেরে নিই। এদিকে অফিক গোটা বস্তিতে খুঁজেও মন্টুর দেখা পেল না। কয়েক ঘন্টা পরে পুরো বস্তি তন্ন করে খুঁজেও কোথাও লাভ নেই। অভিক বস্তির বাইরে এসেই মুখ দিয়ে বিরক্তিতে চ জাতীয় শব্দ করলে এর মধ্যে হঠাৎ করেই সুনীতির জন্য অভিকের চিন্তা হয়। তাই সুনীতির ফোনে কল লাগায়, কিন্তু ফোনটা রিং হলেও সুনীতি রিসিভ করে না। বস্তির ভেতরে নেটওয়ার্ক ছিল না, এজন্য এতক্ষণ অভিক সুনীতির খোঁজ নিতে পারেনি। এরই মধ্যে অভিকের ফোনে একটা মেসেজ আসে, যা দেখে সে ঘাবড়ে গিয়ে তুমুল ক্রোধে বলে, মন্টুর বাচ্চা, এটা তুই ঠিক করলি না। আমার নীতির গায়ে একটা আঁচড় পড়লে আমি তোকে ছিঁড়ে খাবো। সুনীতির জ্ঞান ফিরলে সে দেখতে পায় তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তার মুখও বাঁধা, তাই চিৎকার করতে পারছে না। এই মতাবস্থায় সুনীতির চোখে জল চলে আসে। অনেক কষ্টে সে নিজের চোখের জল আটকে রাখে, তবে বেশি সময় পর্যন্ত আটকে রাখা দুষ্কর। সুনীতি কিছু সময় অবধি চুপ থাকে, নিজেকে আর শক্ত রাখতে পারে না। এরই মধ্যে দেখতে পায় মন্টু তার সামনে এসে দাঁড়িয়েছে, তার হাতে একটা ছুরি। সুনীতি ভীষণ ভয় পেয়ে যায় মন্টুকে এভাবে দেখে।
মন্টু সুনীতির গলার কাছে ছুরিটা ধরে বলে, শুধু তোর জন্য আমার সাজানো গোছানো জীবনটা আজ এভাবে এলোমেলো হয়ে গেছে। তোর জন্য আজ আমাকে এভাবে ফেরারির আসামি হয়ে ঘুরতে হচ্ছে। সব হয়েছে শুধু তোর জন্য। এবার তোকে এসবের শাস্তি পেতে হবেই। আমাকে তো আজ বা কাল পুলিশ ধরে ফেলবে, তাই আমি নিজেকে নিয়ে ভয় করি না আর। তবে জেলে যাওয়ার আগে তোকে না মেরে গেলে খুব আফসোস হবে। আমি এই আফসোসটা করতে চাচ্ছি না, তাই আজ তোকে একেবারে মেরে ফেলে তারপর নিজে গিয়ে পুলিশের কাছে ধরা দিব। এরপর যদি আমার ফাঁসিও হয়ে যায় তাও কোনো আফসোস থাকবে না। সুনীতি করতে থাকে, কাতর স্বরে কিছু বলতে চায় কিন্তু তার মুখ বাঁধা। মন্টু সুনীতির মুখের বাঁধন খুলে দিয়ে বলে, কি বললি? তাড়াতাড়ি বল, তোর হাতে আর বেশি সময় নেই। আমার মা বাবাকে তো তুই আমার থেকে কেড়ে নিয়েছিস, তাই না? অথচ আমাকে আমার স্বামীর সাথে বাকি জীবনটা সুখে থাকতে দে। এতটা নির্দয় হোস না, আল্লাহ তোকে কোনোদিনও ক্ষমা করবে না। মন্টুর উপর যেন এসব কথার কোনো প্রভাবই পড়ে না। সে অট্টহাসি দিয়ে বলে, এসব বলে কোনো লাভ হবে না সুনীতি। আমি আজ প্রতিজ্ঞা করেই এসেছি যে তোকে শেষ করে দেব। আমার প্রতিজ্ঞা আমি পূরণ করবই। বলে ছুরিটা হাতে নিয়ে ঘোরাতে থাকে। সুনীতির ভীষণ ভয় হতে থাকে। সে ভয়ে চোখ বন্ধ করে নেয়। মন্টু পাগলের মতো হাসতে থাকে। তোর মা বাবার কথা তোর খুব মনে পড়ে, তাই না? চিন্তা করিস না, এবার তোকেও তোর মা বাবার কাছে চিরতরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তোর শেষ সময় ঘনিয়ে এসেছে। কথাটা বলেই ছুরিটা ঢুকিয়ে দেয় সুনীতির পেটে। ঘটনার আকস্মিকতায় সুনীতি ঘাবড়ে যায়। তার চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু সময়ের মধ্যে অনুভব করে তার পেটে ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। নিজের পেটের দিকে তাকাতেই দেখতে পায় গল গল করে রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে। এই দৃশ্য সুনীতিকে আরো অসহায় করে তোলে। সে ব্যথায় আর্তনাদ শুরু করে দেয়। সুনীতির আর্তনাদে যেন পৈশাসিক আনন্দ পাচ্ছিল মন্টু। পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয়বার ঢোকাতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হয় অভিক। অভিকের হাতে ছিল বন্দুক। অভিক সেই বন্দুক দিয়ে মন্টুর হাতে গুলি করে, যার ফলে মন্টু দূরে ছিটকে যায়। এই সুযোগে অভিক দ্রুত গিয়ে সুনীতিকে সামলায়। আরাফাতও এসেছিল অভিকের সাথে। আরাফাত মন্টুর কাছে গিয়ে তাকে মারতে থাকে। তারা দুজনে সুনীতির মোবাইলের লাস্ট লোকেশন ট্রেস করেছিল, এই এলাকার আশেপাশে। অতঃপর চলে আসে। গোটা এলাকাটা তন্ন তন্ন করে খোঁজার পর এই পুরাতন পরিত্যক্ত বাড়িটা দেখতে পেয়ে দ্রুত এখানে চলে আসে। আর এসেই এই বিভৎস দৃশ্যের সম্মুখীন হয়। সুনীতি ব্যথায় আর্তনাদ করে চলেছিল। সে নিজের দুই চোখ খোলা রাখতে পারছিল না। অভিক সুনীতির মাথায় হাত বুলিয়ে আলতো স্বরে বলে, চোখ খুলে রাখার চেষ্টা করো নীতি, আমি তোমার কিচ্ছু হতে দিব না। সুনীতি আধো আধো স্বরে কিছু বলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আরাফাত অভিককে বলে, এখান থেকে সিটি হাসপাতাল খুব কাছেই, দ্রুত ভাবিকে সেখানে নিয়ে যেতে হবে। তুই ভাবিকে নিয়ে ওখানে যা, আমি ততক্ষণ এটাকে সামলাচ্ছি। অভিক দ্রুত সুনীতিকে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি এখনই সুনীতিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই ততক্ষণ এটাকে উচিত শিক্ষা দে। কি করে ওর সাহস হলো আমার কলিজায় হাত দেয়ার? আজ আমি ওর এমন ব্যবস্থা করব যা ও চিরকাল মনে রাখবে। বলেই অভিক দ্রুত সুনীতিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। আর আরাফাত মন্টুকে বেঁধে রেখে রড দিয়ে তার শরীরে মারতে থাকে। এতেই ক্ষান্ত হয় না। মন্টুর শরীরে ক্ষত তৈরি হলে তার উপর লবণ ছিটিয়ে দেয়। অভিক সুনীতিকে নিয়ে সিটি হাসপাতালে পৌঁছে যায়। ডাক্তার সুনীতির অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে ওটিতে যেতে বলে। সেখানে সুনীতির চিকিৎসা চলছে। অভিক ক্রমান্বয়ে কেঁদে চলেছে বাইরে এসে। তাকে এভাবে কাঁদতে দেখে আশেপাশের অনেকে তাকিয়ে আছে অবাক চোখে। একজন ছেলেকে খুব কমই এভাবে কাঁদতে দেখা যায়। অভিকের এই চোখের জল সুনীতির প্রতি তার খাঁটি ভালোবাসাকেই ইঙ্গিত করছে। কয়েক ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসেন। ডাক্তার বের হতেই অভিক তার সামনে গিয়ে বলে, ডাক্তার, আবার স্ত্রীর অবস্থা এখন কেমন? আল্লাহর শুক্রিয়া আদায় করুন, উনি এখন আউট অফ ডেঞ্জার। প্রচুর ব্লিডিং হয়ে গেছিল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। ভাগ্যিস ওনার রক্তের গ্রুপ ও পজিটিভ। ব্লাড ব্যাংকে যোগাযোগ করে আমরা খুব সহজেই রক্ত পেয়ে যাই, আর দ্রুত রক্ত দেওয়ায় ওনাকে ঝুঁকিমুক্ত করা গেছে। তবে ওনার আর কিছুদিন হাসপাতালেই থাকতে হবে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার। আপনি জানেন না আমাকে কতটা চিন্তামুক্ত করলেন। ডাক্তারও অভিককে এভাবে খুশি দেখে আনন্দিত হন। একজন রোগীর জীবন বাঁচানো যে একজন ডাক্তারের কাছে অনেক বড় পাওয়া। সারাদিনের এত ক্লান্তির পর যখন তারা রোগীর স্বজনের এমন আনন্দ দেখেন, তখন এক নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে যায়।
সুনীতির সুস্থতা নিশ্চিত হওয়ার পরেই অভিক তার মা বাবাকে হাসপাতালে বসিয়ে রেখে আবার চলে এসেছে সেই স্থানে যেখানে মন্টুকে আরাফাত টর্চার করছে। অভিক সেখানে এসে আরাফাতকে বলে, শুয়োরের বাচ্চাটাকে এখনো বেঁচে আছে? তোর জন্য এখনো ওর জানটা বেঁচে রেখেছি। অভিক মন্টুর সামনে এসে দেখতে পায় তার পুরো শরীর ক্ষতবিক্ষত, রক্তের স্রোত বইছে তার শরীর থেকে, কোনো রকমে জানটা আছে। এই মতাবস্থাতে সে অভিককে দেখে অনুনয় করে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক ভুল করেছি, আমি মরতে চাই না, আমাকে পুলিশের হাতে তুলে দিন, দয়া করে আমায় মারবেন না। তুই যা করেছিস তারপর আর তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাছাড়া এই দেশের আইনের প্রতি আমার কোনো বিশ্বাস নেই। তুই যা করেছিস তার উপযুক্ত শাস্তি তো মরার পর জাহান্নামে এমনিই পাবি, তবে তোর আরও কিছু শাস্তি প্রাপ্য। এই বলেই অভিক একটা চাকু হাতে তুলে নেয়। সেই চাকু দিয়ে একে একে মন্টুর হাত ও পায়ের সবকটা আঙুল কেটে নেয়। মন্টু যন্ত্রণায় ছটফট করে কাঁদতে থাকে। অভিক শুধু এতেই ক্ষান্ত হয় না, সবশেষে মন্টুর হাত, পা, মাথা সব একসাথে বড় অস্ত্র দিয়ে কেটে আলাদা করে দেয়। তার শরীরের 50-60টা টুকরো করে। অতঃপর আরাফাতকে বলে, এর লাশটা পাশের খাদে ফেলে আয়, ওখানকার কুমিরদের পেটে চালান হোক শয়তানটা। এভাবে এর অস্তিত্ব পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে, আর এই কাজের কোনো প্রমাণও থাকবে না। আরাফাত অভিকের কথা মতো তাই করে। আর অভিক বলে, তোমাকে দেয়া কথা আমি রেখেছি নীতি, তোমার মা বাবার খুনিদের সব থেকে জঘন্য শাস্তি দিয়েছি। সুনীতি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। হাসপাতালে 1 সপ্তাহ থাকার পর তাকে বাসায় আনা হয়েছে। অভিক সুনীতির উপর অনেক রেগে ছিল, কারণ সুনীতি বোকামি করে নিজের বিপদ ডেকে এনেছিল। সুনীতিকে এ নিয়ে অনেক বকাবকিও করেছে, তবে এখন সবটা স্বাভাবিক। আগামী 2 দিনের মধ্যেই অভিককে আবার সিলেটের সেনা ক্যাম্পে ফিরতে হবে। সুনীতির শারীরিক অবস্থা এখন কিছুটা খারাপ থাকায় আপাতত ডাক্তার তাকে ট্রাভেল করতে মানা করেছে। তাই এবার সুনীতি ঢাকাতেই নিজের শ্বশুর বাড়িতে থাকবে। এই নিয়ে তার মনটা বেশ খারাপ, যা নজরে এসেছে অভিকেরও। রাতে অভিক ঘরে ঢুকতেই সুনীতিকে মনমরা দেখে বলে, মুখটা এমন গোমরা করে রেখেছো কেন নীতি? তোমাকে এমন গোমরা মুখে দেখতে ভালো লাগছে না। তুমি কি সত্যি পরশু আবার রেখে সিলেটে চলে যাবে? যেতে তো আমায় হবেই নীতি, এটা তো আমার ডিউটি। ইস, যদি আমিও যেতে পারতাম। ডাক্তার বলে দিয়েছেন এখন তোমার অতদূর ট্রাভেল করা যাবে না, তাই তোমাকে আমি কিছুতেই ঝুঁকি নিতে দেবো না। তুমি আগে অন্তত 6 মাস এখানেই থেকে বিশ্রাম নাও, তারপর যখন তুমি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে তখন তোমায় আবার আমি সিলেটে নিয়ে যাব আমার সাথে। সুনীতি মলিন মুখে মাথা নাড়ায়। অভিক এসে সুনীতির মাথার কাছে বসে তার চুলে হাত বোলাতে বোলাতে কপালে চুমু দিয়ে বলে, আমিও যে তোমায় ছাড়া ভালো থাকবো না নীতি, কিন্তু কি আর করার, তোমার ভালোর জন্য যে আমাদের এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। বলেই অভিক সুনীতিকে আরো কাছে টেনে নেয়। ধীরে ধীরে তারা ভালোবাসা আরো গভীরে হারিয়ে যায়। অভিক সুনীতিকে শুইয়ে দিয়ে তার উপরে উঠে যায়। ধীরে ধীরে তাদের দুটো শরীরের মিলনের পালা শুরু হয়। একে অপরের মন রাঙিয়ে তারা হারিয়ে যায় ভালোবাসার আরো গভীরে। আর চারপাশে পরিবেশ সাক্ষী হয় তাদের এই পবিত্র ভালোবাসার। সকাল সকাল ঘুম থেকে উঠে সুনীতি গোসল করে নেয়। অভিক তখনও ঘুমে আচ্ছন্ন। সুনীতি অভিকের কাছে গিয়ে নিজের চুলে জমে থাকা পানি তার মুখে ছিটিয়ে দেয়। মুখে পানির ছিটা আসতেই অভিক ধরফর করে ঘুম থেকে উঠে বসে। সুনীতি এই দৃশ্য দেখে হেসে ফেলে। অভিক বলে, তবে রে আমার সাথে মজা করা হচ্ছে। বলেই সুনীতিকে নিজের কাছে টেনে নেয়। সুনীতির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। সুনীতি বলে ওঠে, ছাড়ো আমায়, তুমি এখনো ব্রাশ করনি। থু। এটাই তোমার শাস্তি। বলে আরো গভীরভাবে চুম্বন করতে থাকে অভিক। এর মধ্যে হঠাৎ সুনীতির ফোন বেজে ওঠে। অভিক বিরক্ত হয়ে দূরে সরে বলে, ধুর, এত সুন্দর রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিল। বেশ হয়েছে। অতঃপর সুনীতি টেবিলের উপর থেকে ফোনটা হাতে তুলে নিয়ে রিসিভ করে। অহনা ফোন দিয়েছে। সুনীতি ফোনটা রিসিভ করতে অহনা হাঁপাতে হাঁপাতে বলে, অনেক বড় সমস্যায় পড়ে গেছি রে বান্ধবী, তোর সাহায্যের প্রয়োজন। সকাল সকাল এমন কথা শুনে সুনীতি অবাক স্বরে বলে, তুই একটু শান্ত হয়ে তো হাঁপাচ্ছিস কেন? মামারা যেন আমার জন্য কোন এক পাত্র ঠিক করেছে, আজ তারা আমায় দেখতে আসবে। মা আমায় দুপুরের মধ্যে তৈরি হয়ে থাকতে বলছে। এটা তো খুব ভালো খবর। খুব শীঘ্রই তাহলে তোর বিয়ের দাওয়াত পেতে চলেছি, কি বলিস? দাওয়াত মাই ফুট, আমি বিয়েই করবো না। কেন রে, তুই না বলেছিলি তুই তোর পরিবারের পছন্দ করা ছেলেকেই বিয়ে করবি? তাহলে এখন এমন কথা কেন বলছিস? অহনা এখন সুনীতিকে কিভাবে সবটা বোঝাবে। তার মনে যে অহনা বলে, ফোনে এত কথা বলা সম্ভব না, তুই প্লিজ আমার বাসায় আয়, তোকে অনেক কথা বলার আছে। ঠিক আছে, যাবো এখন, তুই চাপ নিস না।
বলেই সুনীতি ফোনটা কেটে দেয়। অভিক সুনীতিকে জিজ্ঞেস করে, কে ফোন করেছিল? অহনা, ওকে নাকি আজ পাত্রপক্ষ দেখতে আসবে। আমাকে ওর বাসায় যেতে বললো। তুমি একটু দুপুরের মধ্যে আমায় অহনাদের বাসায় পৌঁছে দিও তো। অহনার কথা শুনে অভিক গভীর ভাবনায় মগ্ন হয়। সে তো ক্যাম্পে থাকাকালীন আরাফাত ও অহনার ঘনিষ্ঠতা খেয়াল করেছে। যতদূর মনে হয়েছে তারা একে অপরকে পছন্দ করে, তাই হঠাৎ অহনাকে পাত্রপক্ষ দেখতে আসবে শুনে কেমন জানি পাগল। সুনীতি অভিককে চুপ দেখে বলল, কি হলো, চুপ করে আছো যে? কিছু না, তুমি তৈরি হয়ে থাকো, আমি এখন তোমায় অহনার বাসার সামনে রেখে আসবো। একথা বলেই অভিক একটু দূরে সরে এসে আরাফাতকে ফোন দিতে থাকে, কিন্তু আরাফাতের ফোন বন্ধ দেখায়। অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে, ফোনটা পকেটে রেখে রুমের বাইরে বের হয়। দুপুরে অভিক সুনীতিকে একদম অহনাদের বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। অহনার মা বাবার ডিভোর্সের পর থেকে তার মামার বাসাতেই থাকে। অভিকদের বাড়ি থেকে অহনাদের বাসার দূরত্ব বেশি নয়, 30 মিনিটের মতো রাস্তা। তাও অভিক অনেক সাবধানে ড্রাইভ করে যাতে সুনীতির কোনো প্রবলেম না হয়। সুনীতি অহনার রুমে গিয়ে দেখতে পায় সে বিষণ্ণ মনে বিছানায় শুয়ে আছে। সুনীতিকে আসতে দেখি অহনা উঠে দাঁড়িয়ে বলে, তুই এসেছিস? না এসে পারলাম না। তুই নিজের একই হাল করে রেখেছিস। আজ তোকে দেখতে আসবে আর তুই এমন পেত্তির মতো হয়ে আছিস। তোকে তো মুখের উপর রিজেক্ট করে দিয়ে চলে যাবে। সেটাই তো চাই। মানে? এই বিয়েটা আমি করতে চাই না। কিন্তু কেন? আমি যতদূর জানি তোর তো পছন্দেরও কোনো মানুষ নেই। তাহলে কে বললো আমার পছন্দের কেউ নেই? আমার পছন্দের একজন আছে। কে সে? সেই জুনিয়র ছেলেটা তোকে যে মেসেজ করে সে? না, সে নয়। তাহলে? মেজর আরাফাত, তোলা ভাইয়ের বন্ধু। কি, তুই আরাফাত ভাইয়াকে? সিলেট গিয়ে কিছুদিন ওনার সাথে মিশে আমি ওনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ওনার প্রেমে পড়ে গেছি। আমি ডিপলি ওনার প্রেমে পড়ে গেছি রে। ওনাকে ছাড়া কারোর কথা ভাবতে পারি না। কিন্তু তুই কিছু একটা কর সুনীতি, কোনোভাবে এই বিয়েটা আটকাতে হবে। তুই রিল্যাক্স হ। ওরা তো কেবল দেখতেই আসছে, বিয়েটা তো আর আজ হচ্ছে না। আমি মামিকে বলতে শুনেছি আর যদি ওনাকে আমার পছন্দ হয়ে যায় একেবারে কাবিন করিয়ে নিবে। সুনীতির ভীষণ অস্থির লাগে। সে কি করবে এই মুহূর্তে সেটা বুঝতে পারে না। এরই মধ্যে অহনার মা এসে তাড়া দিয়ে বলে,